বাদুড় জিনিসটা আমার মোটেই ধাতে সয় না। আমার ভবানীপুরের ফ্ল্যাটের ঘরে মাঝে মাঝে যখন সন্ধ্যের দিকে জানালার গড়ার দিয়ে নিঃশব্দে এক একটা চামচিকে ঢুকে পড়ে, তখন বাধ্য হয়েই আমাকে কাজ বন্ধ করে দিতে হয়। বিশেষত গ্রীষ্মকালে যখন পাখা গড়ে, তখন যদি চামচিকে ঢুকে মাথার ওপর বাই বাই করে ঘুরতে থাকে আর খালি মনে হয় এই বুঝি ব্লেডের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে ছটফট শুরু করবে, তখন যেন আমি একেবারে দিশেহারা বোধ করি। প্রায়ই ঘর থেকে বেরিয়ে যেতে হয়। আর আমার চাকর বিনোদকে বলি, ওটাকে তাড়াবার যা হোক একটা ব্যবস্থা করো। একবার তো বিনোদ আমার ব্যাডমিন্টন র্যাকেটের এক বাড়িতে একটা চামচিকে মেরেই ফেললো। সত্যি বলতে কি, কেবলমাত্র যে অস্বস্তি হয় তা নয়, তার সঙ্গে যেন একটা আতঙ্কের ভাবও মেশানো থাকে। বাদুড়ের চেহারাটাই আমার বরদাস্ত হয় না। না পাখি, না জানোয়ার, তার উপর ওই যে মাথা নিচু করে পা দিয়ে গাছের ডাল আঁকড়িয়ে ঝুলে থাকা, এইসব মিলিয়ে মনে হয় বাদুড় জীবটার অস্তিত্ব না থাকলে বোধহয় ভালো ছিল। কলকাতায় আমার ঘরে চামচিকে এতবার ঢুকেছে যে আমার তো এক এক সময় মনে হয়েছে আমার ওপর বুঝি জানোয়ারটার একটা পক্ষপাতিত্ব রয়েছে। কিন্তু তাই বলে এটা ভাবতে পারিনি যে সিউড়িতে এসে আমার বাসস্থানটিতে ঢুকে ঘরের কড়িকাঠের দিকে চেয়েই দেখব সেখানেও একটি বাদুড় ঝোলায়মান। এ যে রীতিমতো বাড়াবাড়ি। ওটিকে বিদায় না করতে পারলে তো আমার এ ঘরে থাকা চলবে না। এই বাড়িটার খোঁজ পাই আমার বাবার বন্ধু তিনকড়ি কাকার কাছ থেকে। এককালে উনি সিউড়িতে ডাক্তারি করতেন, এখন রিটায়ার করে কলকাতায় আছেন। বলা বাহুল্য, সিউড়িতে এর অনেক জানাশোনা আছে। তাই আমার যখন দিন সাতেকের জন্য সিউড়িতে যাবার প্রয়োজন হলো, আমি তিনকড়ি কাকার কাছেই গেলাম। তিনি শুনে বললেন, শিউরি কেন? শিউরি কেন? কি করা হবে সেখানে? আমি বললাম যে বাংলাদেশের প্রাচীন পোড়া ইটের মন্দিরগুলো সম্বন্ধে আমি গবেষণা করছি। একটা বই লেখার ইচ্ছে আছে। এমন সুন্দর সব মন্দির চারিদিকে ছড়িয়ে আছে, অথচ সেই নিয়ে কেউ আজ অব্দি একটি প্রামাণ্য বই লেখেনি। ওহো, তুমি তো আবার আর্টিস্ট। তোমার বুঝি ওইদিকে শখ? বেশ বেশ, কিন্তু শুধু শিউরি কেন? ওরকম মন্দির তো বীরভূমের অনেক জায়গাতেই রয়েছে। সুরুল, হেতমপুর, দুবরাজপুর, ফুলবেড়া, বীরসিংপুর, এসব জায়গাতেই তো ভালো ভালো মন্দির আছে। তবে সেসব কি এতই ভালো যে তাই নিয়ে বই লেখা যায়? যাই হোক, তিনকড়ি কাকা একটা বাড়ির সন্ধান দিয়ে দিলেন আমায়। পুরোনো বাড়িতে থাকতে তোমার আপত্তি নেই তো? আমার এক পেশেন্ট থাকতো ও বাড়িতে, এখন কলকাতায় চলে এসেছে। তবে যতদূর জানি দারোয়ান গোছের লোক একটি থাকে সেখানে দেখাশোনা করবার। বেশ বড় বাড়ি, তোমার কোনো অসুবিধা হবে না, পয়সা কড়িও লাগবে না। কারণ পেশেন্টটিকে জুমের হাত থেকে ছিনিয়ে এনেছিলাম তিনবার। দিন সাতেকের জন্য তার বাড়ির একটি ঘরে একজন গেস্ট থাকবে। আমি এমন অনুরোধ করলে সে খুশি হয়ে রাজি হবে। হলো তাই। কিন্তু সাইকেল রিক্সা করে স্টেশন থেকে মালপত্র নিয়ে বাড়িটায় পৌঁছে ঘরে ঢুকেই দেখি বাদুড়। বাড়ির তত্ত্বাবধায়ক বৃদ্ধ দারোয়ান গোছের লোকটিকে হাঁক দিলাম, কি নাম হে তোমার? ওকে, মধুসূদন। বেশ, তা মধুসূদন, ওই বাদুড় বাবাজি কি বরাবরই এই ঘরে বসবাস করেন, না আজ আমাকে অভ্যর্থনা করতে এসেছেন? মধুসূদন কড়িকাঠির দিকে চেয়ে মাথা চুলকিয়ে বলল, আজ্ঞে, তত খেয়াল করিনি বাবু। এই ঘরটা তো বন্ধই থাকে। আজ আপনি আসবেন বলে
খোলা হয়েছে। কিন্তু ইনি থাকলে তো আবার আমার থাকা মুশকিল। আপনি কিছু ভাববেন না বাবু, ও সন্দেহ হলে আপনি চলে যাবে। তা না হয় গেল, কিন্তু কাল যেন আবার ফিরে না আসে, তার একটা ব্যবস্থা হবে কি? আর আসবে না। আর কি আসে? এ তো আর আশা বাঁধেনি যে আসবে। রাত্রিরে কোনো সময় ফস করে ঢুকে পড়েছে। দিনের বেলা তো চোখে দেখতে পায় না, তাই বেরোতে পারেনি। চাটা খেয়ে বাড়ির সামনের বারান্দাটায় একটা পুরনো বেতের চেয়ারে এসে বসলাম। বাড়িটা শহরের এক প্রান্তে, সামনে উত্তর দিকে কার যেন মস্ত আমবাগান, গুড়ির ফাঁক দিয়ে দূরে দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত দেখা যায়। পশ্চিম দিয়ে একটা বিশাল বাঁশঝাড়ের ওপর দিয়ে একটা গির্জার চূড়ো দেখা যায়। সিউড়ির এটি একটি বিখ্যাত প্রাচীন গির্জা। রোদটা পড়লে একটু ওদিকটায় ঘুরে আসবো বলে স্থির করলাম। কাল থেকে আবার কাজ শুরু করব। খোঁজ নিয়ে জেনেছি সিউড়ি এবং তার আশেপাশে 20-25 মাইলের মধ্যে অন্তত খান 30 পোড়া ইটের মন্দির আছে। আমার সঙ্গে ক্যামেরা আছে এবং অপর্যাপ্ত ফিল্ম আছে। এইসব মন্দিরে গায়ের প্রতিটি কারুকার্যের ছবি তুলে ফেলতে হবে। ইটের আয়ু আর কতদিন, এসব নষ্ট হয়ে গেলে বাংলাদেশ তার এক অমূল্য সম্পদ হারাবে। আমার রিস্টওয়াচের দিকে চেয়ে দেখি 5:30। গির্জের মাথার পিছনে সূর্য অদৃশ্য হলো। আমি আর ভেঙে চেয়ার ছেড়ে উঠে সবে বারান্দার সিঁড়ির দিকে পা বাড়িয়েছি, এমন সময় আমার কান ঘেঁষে শন শব্দ করে কি যেন একটা আমবাগানের দিকটায় উড়ে চলে গেল। শোবার ঘরে ঢুকে কড়িকাঠের দিকে চেয়ে দেখি বাদুরটা আর নেই। যাক, বাঁচা গেল। সন্ধেটা অন্তত নির্বিঘ্নে কাটবে। হয়তোবা আমার লেখার কাজও কিছুটা এগিয়ে যেতে পারে। বর্ধমান, বাঁকুড়া আর 24 পরগনার মন্দিরগুলো এর আগেই দেখা হয়ে গিয়েছিল। সেগুলো সম্পর্কে লেখার কাজটা সিউড়িতে থাকতে থাকতে আরম্ভ করব ভেবেছিলাম। রোদরা পড়তে আমার টর্চটা হাতে নিয়ে গির্জের দিকটায় বেরিয়ে পড়লাম। বীরভূমের লাল মাটি, অসমতল জমি, তাল আর খেজুর গাছের সারি, এসবই আমার বড় ভালো লাগে। তবে সিউড়িতে আমার এই প্রথম আসা। প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার উদ্দেশ্যে যদিও আসিনি, তবুও এই সন্ধেটায় লাল গির্জের আশপাশটা ভাবি মনোরম লাগলো। হাঁটতে হাঁটতে গির্জে ছাড়িয়ে পশ্চিম দিকে আরো খানিকটা পথ এগিয়ে গেলাম। সামনে দেখলাম খানিকটা জায়গা রেলিং দিয়ে ঘেরা। দূর থেকে কারো বাগান বলে মনে হয়, একটা লোহার গেটও রয়েছে বলে মনে হচ্ছে। আরো খানিকটা এগিয়ে গিয়ে বুঝলাম বাগান নয়, গোরস্থান। খান 30 খ্রিস্টানদের কবর রয়েছে গোরস্থানটায়। কোনটার ওপর কারুকার্য করা পাথর বা ইটের স্তম্ভ রয়েছে, আবার কোনটিতে মাটিতে শোয়ানো পাথরের ফলক। এগুলো যে খুবই পুরনো তা কোনো সন্দেহ নেই। স্তম্ভগুলিতে ফাটল ধরেছে, আবার ফাটলের মধ্যে এক একটাতে অশ্বত্থের চারা গজিয়েছে। গেটটা খোলাই ছিল। ভিতরে ঢুকে ফলকের ওপর অস্পষ্ট লেখাগুলো পড়তে চেষ্টা করলাম। একটাই দেখলাম সন 1793, আরেকটাতে 1788। সবই সাহেবদের কবর। ইংরেজ রাজত্বে গোড়ার যুগে ভারতবর্ষে এসে নানা মহামারীর প্রকোপে অধিকাংশরই অল্প বয়সে মৃত্যু হয়েছে। একটা ফলকে লেখাটা একটু স্পষ্ট আছে দেখে আমার টর্চটা জ্বালিয়ে ঝুঁকে সেটা পড়তে যাব, এমন সময় আমার পিছনে যেন একটা পায়ের শব্দ পেলাম। ঘুরে দেখি একটা মাঝবয়সী বেটে গোছের লোক 10 দূরে দাঁড়িয়ে আমারই দিকে হাসি হাসি মুখ করে চেয়ে আছে। লোকটার পরনে একটা কালো আলপাকার কোট, একটা ছাই রঙের প্যান্টলুন আর হাতে
একটা তালি দেওয়া ছাতা। আপনি বাহাদুর জিনিসটাকে বিশেষ পছন্দ করেন না, তাই না? ভদ্রলোকের কথায় চমকে উঠলাম। এটা সে জানলো কি করে? আমার বিস্ময় দেখে ভদ্রলোক হেসে বললেন, ভাবছেন কি করে জানলুম? খুবই সোজা। আপনি যখন আপনার বাড়ির দারোয়ানটিকে আপনার ঘরের বাদুরটা তাড়িয়ে দেওয়ার কথা বলছিলেন, তখন আমি কাছাকাছি ছিলুম। ও তাই বলুন। ভদ্রলোক এইবার আমাকে নমস্কার করলেন। আমার নাম জগদীশ পার্সিভাল মুখার্জি। আমাদের 4 পুরুষের বাস এই সিউড়িতে। খ্রিস্টান তো, তাই সন্ধ্যের দিকটা গির্জা গোরস্থানের আশপাশটা ঘুরতে বেশ ভালো লাগে। অন্ধকার বাড়ছে দেখে আস্তে আস্তে বাড়ির দিকে পা ফেরালুম। ভদ্রলোক আমার সঙ্গ নিলেন। কেমন যেন লাগছিল লোকটাকে। এমনিতে নিরীহ বলেই মনে হয়, কিন্তু গলার স্বরটা যেন কেমন কেমন মিহি, অথচ রীতিমতো কর্কশ। আর গায়ে পড়ে যেসব লোক আলাপ করে তাদের আমার এমনিতেই ঠিক ভালো লাগে না। টর্চের বোতাম টিপে দেখি সেটা জ্বলছে না। মনে পড়লো হাওড়া স্টেশনে একজোড়া ব্যাটারি কিনে নেবো ভেবেছিলাম, সেটা আর হয়নি। কি মুশকিল, রাস্তায় সাপ খোপ থাকলে তাও দেখতে পাবো না। ভদ্রলোক বললেন, আপনি টর্চের জন্য চিন্তা করবেন না। অন্ধকারে চলাফেরার অভ্যেস আছে আমার, বেশ ভালোই দেখতে পাই। সাবধান, একটা গর্ত আছে কিন্তু সামনে। ভদ্রলোক আমার হাতটা ধরে একটা টান দিয়ে বাঁদিকে সরিয়ে দিলেন। তারপর বললেন, ভ্যাম্পায়ার কাকে বলে জানেন? সংক্ষেপে বললুম, জানি। ভ্যাম্পায়ার কে না জানে? রক্তচোষা বাদুরকে বলে ভ্যাম্পায়ার ব্যাট। গরু, ছাগল, ঘোড়া ইত্যাদির গলা থেকে রক্ত চুষে খায়। আমাদের দেশে এ বাদুর আছে কিনা ঠিক জানি না, তবে বিদেশি বইয়ে ভ্যাম্পায়ার ব্যাটের কথা পড়েছি। শুধু বাদুর কেন, বিদেশি ভুতুরে গল্পের বইয়ে পড়েছি মাঝরাত্রিরে কোনো কোনো কবর থেকে মৃতদেহ বেরিয়ে এসে জ্যান্ত ঘুমন্ত মানুষের গলার থেকে রক্ত চুষে খায়। তাদেরও বলে ভ্যাম্পায়ার। কাউন্ট ড্রাকুলার রোমহর্ষক কাহিনী তো স্কুলে থাকতেই পড়েছি। আমার বিরক্ত লাগলো এই ভেবে যে বাদুরের প্রতি আমার বিরূপ মনোভাবার কথা জানার পরও ভদ্রলোক আমার গায়ে পড়ে বাদুরের প্রসঙ্গ তুলছেন কেন। এরপরে দুজনেই কিছুক্ষণ চুপ। আমবাগানটা পাশ কাটিয়ে বাড়ির কাছাকাছি পৌঁছতে ভদ্রলোক হঠাৎ বললেন, আপনার সঙ্গে আলাপ করে বিশেষ আনন্দিত হলুম। আছেন তো কদিন? বললুম, দিন 7। বেশ বেশ, তাহলে তো দেখা হবেই। পর গোরস্থানের দিকটায় আঙ্গুল দেখিয়ে বললেন, সন্ধ্যের দিকটায় অধিক পানে এলেই আমার দেখা পাবে। আমার বাপ পিতামহর কবরও ওখানেই আছে। কাল আসবেন, দেখিয়ে দেব। মনে মনে বললুম, তোমার সঙ্গে যত কম দেখা হয় ততই ভালো। বাদুরের উৎপাত যেমন অসহ্য, বাদুর সম্পর্কে আলোচনাও তেমনই অতৃপ্তিকর আমার কাছে। অনেক অন্য বিষয় নিয়ে চিন্তা করার আছে। বারান্দার সিঁড়ি দিয়ে ওঠার সময় পিছন ফিরে দেখলুম ভদ্রলোক অন্ধকার আমবাগানটার ভিতর অদৃশ্য হয়ে গেলেন। বনের পিছনের ধান ক্ষেতের দিক থেকে তখন শিয়ালের কোরাস আরম্ভ হয়ে গেছে। আশ্বিন মাস, তাও যেন কেমন একটা গুমোট করে রয়েছে। খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে কিছুক্ষণ এপাশ ওপাশ করে ভাবলুম, বাদুরের ভয়ে জানলা দরজা বন্ধ করে দিয়েছিলুম, কিন্তু সেগুলো খুলে দিলে বোধহয় কিছুটা আরাম হতে পারে। কিন্তু দরজাটা খুলতে ভরসা হলো না। বাদুরের জন্য নয়, দারোয়ান বাবাজির ঘুম যদি হালকা হয় চোরের উপদ্রব থেকেও বোধহয় রক্ষা পাওয়া যাবে। কিন্তু এইসব মফস্বল শহরে মাঝে মাঝে দেখা যায় দরজা খোলা রাখলে রাস্তার কুকুর ঘরে ঢুকে চটি জুতোর দফা রফা করে দিয়ে যায়। এই অভিজ্ঞতা আমার এর আগে অনেকবার হয়েছে। তাই অনেক ভেবে দরজা দুটো না খুলে পশ্চিম দিকের জানলাটা খুলে দিলুম।
দেখলুম বেশ ঝিরঝির করে হাওয়া বইছে। ক্লান্ত থাকায় ঘুম আসতে বেশি সময় লাগলো না। ঘুমের মধ্যে স্বপ্ন দেখলুম জানলার গড়া দিয়ে মুখ লাগিয়ে সন্ধ্যাবেলা সেই ভদ্রলোকটা আমার দিকে চেয়ে হাসছে। তার চোখ দুটো জল জল সবুজ, আর দাঁতগুলো কেমন যেন সরু সরু আর ধারালো। তারপর দেখলুম ভদ্রলোক দুপা পিছিয়ে গিয়ে হাত দুটোকে সোজা করে এক লাফ দিয়ে গড়ার দিকে ভেদ করে ঘরের মধ্যে এসে পড়লেন। ভদ্রলোকের পায়ের শব্দেই যেন আমার ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে দেখি ভোর হয়ে গেছে। কি বিদঘটে স্বপ্ন রে বাবা! বিছানা ছেড়ে উঠে মধুসূদনকে একটা হাঁক দিয়ে বললুম চা দিয়ে যেতে। সকাল সকাল খেয়ে বেরিয়ে না পড়লে কাজের অসুবিধে হবে। মধুসূদন বারান্দায় বেতের টেবিলে চা রেখে চলে যাবার সময় লক্ষ্য করলুম তাকে যেন কেমন বিষণ্ণ দেখাচ্ছে। বললুম, কি হলো মধুসূদন? শরীর খারাপ নাকি? না রাত্রে ঘুম হয়নি? মধুসূদন বললে, না বাবু, আমার কিছুই হয়নি। হয়েছে আমার বাছুরটার। কি হলো আবার? কাল রাত্রিরে সাপের কামড় খেয়ে মরে গেছে। সে কি, মরেই গেল? আজ্ঞে, তার মরবে না? এই সবে 7 দিনের বাছুর, গলার কষ্টয় মেরেছে ছোবল। কি জানি গোগ্র নাকি। মনটা কেমন জানি খচ করে উঠল। গলার কাছে, গলায় ছোবল। কালই যেন হঠাৎ মনে পড়ে গেল ভ্যাম্পায়ার ব্যাট। জন্তু জানোয়ারের গলা থেকে রক্ত চুষে নেয় ভ্যাম্পায়ার ব্যাট। কিন্তু পরক্ষণেই মনে হলো সাপের ছোবলে বাছুর মরবে, এতে আর আশ্চর্য কি? আর বাছুর যদি রাত্রে শুয়ে থাকে তাহলে গলায় ছোবল লাগাটাও তো অস্বাভাবিক ব্যাপার নয়। আমি মিছিমিছি দুটো জিনিসের মধ্যে একটা সংযোগ স্থাপনের চেষ্টা করছি। মধুসূদনকে সান্ত্বনা দেওয়ার মতো দু একটা কথা বলে কাজের তোড়জোড় করব বলে ঘরে ঢুকতেই দৃষ্টিটা যেন আপনা থেকেই কড়িকাঠের দিকে চলে গেল। কালকের সেই বাদুরটা আবার কখন জানি তার জায়গায় এসে আশ্রয় নিয়েছে। এই জানলাটা খোলাতেই এত কাণ্ড হয়েছে, ভুলটা আমারই। মনে মনে স্থির করলুম আজ রাত্রে যত গুমোটি হোক না কেন দরজা জানলা সব বন্ধ করেই ঘুমোবো। সারাদিন মন্দির দেখে বেশ আনন্দেই কাটল। অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীর এই পোড়া ইটের মন্দিরের গায়ে কাজ থেকে সত্যি স্তম্ভিত হতে হয়। হেতমপুর থেকে বাসে করে ফিরে সিউড়ি এসে যখন পৌঁছলাম তখন 4:30। বাড়ি ফেরার পথ ছিল গোরস্থানটার পাশ দিয়েই। সারাদিনে কাজের মধ্যে কালকের সেই ভদ্রলোকটির কথা প্রায় ভুলেই গিয়েছিল। তাই গোরস্থানের বাইরে সজনে গাছটা নিচে হঠাৎই তাকে দেখে কেমন যেন চমকে উঠল। পরবর্তী মনে হলো লোকটাকে না দেখতে পাওয়ার ভান করে এড়িয়ে যেতে পারলে খুব সুবিধে হয়, কিন্তু সে আর হবার জো নেই। মাথা হেঁট করে হাঁটার স্পিড যেই বাড়িয়েছি অমনি ভদ্রলোক লাফাতে লাফাতে এগিয়ে এসে আমায় ধরে ফেললেন। রাত্রিরে ঘুম হয়েছিল ভালো? আমি সংক্ষেপে হ্যাঁ বলে এগোতে আরম্ভ করলুম, কিন্তু দেখলুম আজও ভদ্রলোক আমার সঙ্গ ছাড়বেন না। আমার দ্রুত পদক্ষেপের সঙ্গে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে বললেন, আমার আবার কি বলতে জানেন, রাত্রে আমি একদম ঘুমোতে পারি না। দিনের বেলাটা কষে ঘুমিয়ে নি, আর সন্ধ্যা থেকে সারা রাতটা এদিক ওদিক বেরিয়ে বেড়াই। এই ঘোড়ায় যে কি আনন্দ আপনাকে কি করে বোঝাবো। এই গোরস্থানের ভেতরে এবং আশপাশে যে কত দেখবার ও শুনবার জিনিস আছে আপনি জানেন? এই যে এরা সব মাটির তলায় কাঠের বাক্সের মধ্যে বছরের পর বছর বন্দি অবস্থায় কাটিয়ে দিচ্ছে। এদের অতৃপ্ত বাসনার কথা কি আপনি জানেন? এরা কি কেউ এইভাবে বন্দি থাকতে চায়?
কেউ চায় না। সকলে মনে মনে ভাবে একবারটি যদি বেরিয়ে আসতে পারি, কিন্তু কি মুশকিল জানে, এই বেরোনোর রহস্যটি সকলের জানার নাই। সেই শোকে তারা কেউ কাঁদে, কেউ গঙ্গায়, কেউ বা ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলে। মাঝরাত্রিরে যখন চারিদিক নিস্তব্ধ হয়ে যায়, শিয়াল যখন ঘুমিয়ে পড়ে, ঝিঝি পোকা যখন ডেকে ডেকে ক্লান্ত হয়ে যায়, তখন যাদের শ্রবণ শক্তি খুব তীক্ষ্ণ, এই যেমন আমার, তারা এইসব মাটির নিচে কাঠের বাক্সে বন্দি প্রাণীদের সংকোচ্ছ্বাস শুনতে পারে। ওই যে বললাম, কান খুব ভালো হওয়া চাই। আমার চোখ কান দুটো খুব ভালো, ঠিক বাদুরের মতো। মনে মনে ভাবলুম, মধুসূদনকে এই লোকটার কথা জিজ্ঞাসা করতে হবে। একে জিজ্ঞেস করে সঠিক উত্তর পাওয়া যাবে বলে ভরসা হয় না। কতদিনের বাসিন্দা ইনি, কি করেন ভদ্রলোক, কোথায় এর বাড়ি? আমার পিছনে হাঁটতে হাঁটতে ভদ্রলোক বলে চললেন, আমি সকলের সঙ্গে বিশেষ কি গিয়েছে আলাপ করি না, কিন্তু আপনার সঙ্গে করলাম। আশা করি যে কটা দিন আছেন আপনার সঙ্গ থেকে আমাকে বঞ্চিত করবেন না। আমি এবার রাগ সামলাতে পারলুম না। হাঁটা থামিয়ে লোকটার দিকে ঘুরে বললুম, দেখুন মশাই, আমি 7 দিনের জন্য এসেছি এখানে। বিস্তর কাজ রয়েছে আমার। আপনাকে সঙ্গ দেওয়ার সুযোগ হবে বলে মনে হয় না। ভদ্রলোক যেন প্রথমটা আমার কথা শুনে একটু মুচড়ে পড়লেন। তারপর মৃদু হেসে অথচ দৃঢ় কণ্ঠে ঈষৎ হাসি মাখিয়ে বললেন, আপনি আমাকে সঙ্গ না দিলেও আমি তো আপনাকে দিতে পারি। আর আপনি যে সময়টা কাজ করেন ওটা দিনের বেলা, আমি সে সময়টার কথা বলছিলাম না। আর বৃথা সময় নষ্ট করে লাভ নেই। সংক্ষেপে নমস্কার বলে আমি বাড়ির দিকে পা চালালুম। রাত্রে খাবার সময় মধুসূদনকে লোকটির কথা জিজ্ঞেস করলুম। মধু মাথা চুলকে বললে, ওকে জগদীশ মুখুজ্জে বলে কাউকে। তারপর একটু ভেবে বললে, ও হ্যাঁ, দাঁড়ান। বেটে খাটো মানুষ, কোট প্যান্টলুন পরেন, গায়ের রং ময়লা। হ্যাঁ হ্যাঁ। ও আর তার তো বাবু মাথা খারাপ। সে তো হাসপাতালে ছিল এই কিছুদিন আগে অবধি। তবে এখন শুনছি আর ব্যায়ামও সেরেছে। তাকে চিনলেন কি করে বাবু? তাকে তো অনেক দিন দেখিনি। ওর বাপ নীলমণি মুখুজ্জে ছিলেন পাদ্রী সাহেব, খুব ভালো লোক। তবে তিনিও শুনেছিলাম মাথার ব্যামোতেই মারা গিয়েছিলেন। আমি আর কথা বাড়ালাম না। কেবল বাদুরটার কথা সকালে বলা হয়নি সেটা বলে বললাম, অবশ্য দোষটা আমারই। জানলাটা খুলে দিয়েছিলাম। ওটার যে মাঝের গরাদটা নেই সেটা খেয়াল ছিল না। মধু বলল, এক কাজ করব বাবু, কাল ওই ফাঁকটা বন্ধ করে দেব। আজকের রাতটা বরং জানলাটা ভেজানোই থাক। সারাদিন মন দিয়ে যেসব কাজ করেছি, রাত্রে খাতা খুলে সেইগুলো সম্বন্ধে এক প্রস্ত লিখে ফেললাম। ক্যামেরায় আর ফিল্ম ছিল না। বাক্স খুলে আগামীকালের জন্য নতুন ফিল্ম বললাম। জানলার দিকে বাইরের দিকে তাকিয়ে দেখি গতকালের জমা মেঘ কেটে গিয়ে চাঁদের আলোয় বাইরেটা তক তক করছে।
লেখার কাজ শেষ করে বারান্দায় এসে বেতের চেয়ারটায় কিছুক্ষণ চুপচাপ বসে রইলুম। 11টার কাছাকাছি উঠে এক গ্লাস ঠান্ডা জল খেয়ে বিছানায় এসে শুলুম। মনে মনে ভাবলাম, আজকালকার বৈজ্ঞানিক যুগে জগদীশবাবুর কথাগুলো সত্যি হাস্যকর। স্থির করলাম, হাসপাতালে জগদীশবাবুর কি চিকিৎসা হয়েছিল এবং কোন ডাক্তার চিকিৎসা করেছিলেন সেটা একবার খোঁজ নিতে হবে। মেঘ কেটে গিয়ে গুমোট ভাবটাও কেটে গিয়েছিল, তাই জানলা দরজা বন্ধ করাতে কোনো অসুবিধে লাগছিল না। বরঞ্চ পাতলা চাদর যেটা এনেছিলাম সেটা আজ গায়ে দিতে হলো। চোখ বোঝার অল্পক্ষণের মধ্যেই বোধহয় ঘুমিয়ে পড়েছিল। কটার সময় যে ঘুমটা ভাঙলো জানি না, আর ভাঙার কিছুক্ষণ পরে পর্যন্ত কেমন যেন ভাঙলো সেটা ঠিক বুঝতে পারছিলাম না। তারপর হঠাৎ পূব দিকের দেওয়ালে একটা চতুষ্কোণ চাঁদের আলো দেখেই বুকের ভেতরটা ধড়াস করে উঠল। জানলাটা কখন জানি খুলে গেছে, সেই জানলা দিয়ে চাঁদের আলো এসে পড়েছে দেওয়ালে। তারপর দেখলাম চতুষ্কোণ আলোটার ওপর দিয়ে একটা কিসের জানি ছায়া বারবার ঘুরে ফিরে যাচ্ছে। নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে ঘাটটা ফিরিয়ে ওপরের দিকে চাইতেই বাদুরটাকে দেখতে পেলাম। আমার খাটের ঠিক ওপরেই বাদুরটা বন বন করে চড়তি পাক ঘুরছে এবং ঘুরতে ঘুরতে ক্রমশ নিচে আমার দিকে নামছে। আমি প্রাণপণ চেষ্টা করে যতটা সাহস সঞ্চয় করা যায় করলাম। এই অবস্থায় দুর্বল হলে অনিবার্য বিপদ। বাদুরটার দিক থেকে দৃষ্টি না ফিরিয়ে আমার ডান হাতটা খাটের পাশের দেওয়ালটার দিকে বাড়িয়েই টেবিলের ওপর থেকে আমার শক্ত বাঁধাই খাতাটা তুলে নিলাম। 3-4 হাতের মধ্যে বাদুরটা যেই আমার কণ্ঠনালীর দিকে তাক করে একটা ঝাঁপ দিয়েছে, আমি সঙ্গে সঙ্গে খাতাটা দিয়ে তার মাথায় প্রচন্ড একটা আঘাত করলাম। বাদুরটা ছিটকে গিয়ে জানলার গড়াদের সঙ্গে একটা ধাক্কা খেয়ে একেবারে ঘরের বাইরের মাঠে গিয়ে পড়ল। পর মুহূর্তেই একটা খচমচ শব্দে মনে হলো কে যেন ঘাসের উপর দিয়ে দৌড়ে পালালো। জানলার কাছে গিয়ে ফাঁক দিয়ে গলা বাড়িয়ে দেখলাম কোথাও কিচ্ছু নেই, বাদুরটারও চিহ্ন মাত্র নেই। বাকি রাতটা আর ঘুমোতে পারলাম না। সকালে রোদ উঠতেই রাত্রের বিভীষিকা মন থেকে অনেকটা কেটে গেল। এ বাদুর যে ভ্যাম্পায়ার এখনো পর্যন্ত তার সঠিক কোনো প্রমাণ নেই। আমার দিকে বাদুরটা নেমে আসছিল মানেই যে আমার রক্ত খেতে আসছিল তার সত্যিই কোনো প্রমাণ নেই। ওই বিদঘুটে লোকটি ভ্যাম্পায়ার প্রসঙ্গ না তুললে কি আর আমার মাথায় কখনো আসতো এই কথা? কলকাতায় যেমন বাদুর ঘরে ঢোকে, এই বাদুরকেও তারই সমগোত্রীয় বলে মনে হতো। যাই হোক, হেতমপুরে কাজ বাকি আছে। চা পান সেরে 6:30 নাগাদ বেরিয়ে পড়লাম। গোরস্থানের কাছাকাছি আসতে একটা আশ্চর্য দৃশ্য দেখলাম। স্থানীয় কয়েকটি লোক জগদীশবাবুকে ধরাধরি করে নিয়ে আসছে। দেখে মনে হলো জগদীশবাবু অজ্ঞান, আর তার কপালে যেন চাপ বাঁধা রক্তের দাগ। কি হয়েছে জিজ্ঞেস করাতে সামনের লোকটি হেসে বললে, বোধহয় গাছ থেকে পড়ে গিয়ে মাথাটি ফাটিয়ে অজ্ঞান। বললাম, সে কি, গাছ থেকে পড়বেন কেন? আরে মশাই, এ লোক বদ্ধ পাগল। মাঝে একটু সুস্থ হয়েছিল, তার আগে সন্ধ্যেবেলা এ গাছে সে গাছে উঠে মাথা নিচু করে ঝুলে থাকতো, ঠিক বাদুড়ের মতো।